মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। তুমি আজকের কাগজে বিজ্ঞাপন দেখোনি? কিসের বিজ্ঞাপন? ও সরি সরি সরি, তোমার বাড়িতে তো আবার রবিবার ছাড়া বাংলা কাগজ ঢোকে না। হ্যাঁ, ও হেমেন মামা, হেয়ালি ছেড়ে আসল কথাটা বলুন না। আজ বিজ্ঞাপনে আপনার নাম বেরিয়েছে। আগামীকাল রবিবারের পাতায় আপনার গল্প থাকবে। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন সুচিত্রা ভট্টাচার্যের একটি বিখ্যাত উপন্যাস হেমন্তের পাখি। এক বর্ষার সন্ধে হঠাৎ এসে পড়ল অলোকেশ, অদিতির দাদা। সে তাকে ফিরিয়ে দিয়ে গেল অদিতির অতীত, তার কৈশোর আর যৌবনের যাবতীয় লেখালেখির খাতা। কিন্তু তার আগেই পাপাইয়ের খোঁজে এক নীরব দুপুরে এসেছিল এক অপরিচিতা, শ্রেয়া। পাপাই এখন যাকে এড়িয়ে চলছে। আর সুপ্রতিমের কেরিয়ারে এলো এক নতুন মোড়। সন্ধ্যের মুখে বাড়ি ফিরল সুপ্রতিম। কদিন ধরেই সুপ্রতিমের মুখ শুকনো, আজ যেন আধার নেমেছে। কি নিয়ে সুপ্রতিমের উদ্বেগ জানি অদিতি। জেমসন ইন্ডিয়ার সঙ্গে লোটাস ইন্ডিয়ার সংযুক্তির ব্যাপারটা অনেক দূর এগিয়ে গেছে। সুপ্রতিমদের অফিসে এখন এক জোর গোলমেলে অবস্থা। কিন্তু এত কালো মুখ কেন? ফিরে হুড়হুড় করে স্নান করল সুপ্রতিম। চা জল খাবার খেল না, টিভি চালিয়ে বোতল খুলে বসে গেল। অদিতি পাশে এসে বসে রইল একটুক্ষণ। অফিসের কথা তুললে চটে যাচ্ছে সুপ্রতিম। ও কথা তুলল না, কোমলভাবে বলল, এই একটা কথা বলবো। সুপ্রতিম টিভির দিকে তাকিয়ে আছে, দেখছে না। পর্দাতেই চোখ রেখে বলল, কি? সুপ্রতিম, মন খারাপ করে থাকলে একটুও ভালো লাগে না। টিপ্পনি কাটবে, গাঁক গাঁক চেঁচাবে, হো হো হাসবে, আমার উপর মেজাজ দেখাবে, সেই মানুষটাই তো সুপ্রতিম। চলো না, আজ নাইট শোয়ে সিনেমায় যাই। ঠান্ডা চোখে তাকালো সুপ্রতিম। কেন? না, অনেকদিন যায়নি তো, তাই। সুপ্রতিম হুইস্কিতে ছোট্ট একটা চুমুক দিল। তোমার কি মনে হচ্ছে এটা এখন ফুর্তি করার সময়? অদিতি একটু রাগাতে চাইল সুপ্রতিমকে, তাতলে যদি ধাতে ফেরে। তোমাকে দেখে তো তাই মনে হচ্ছে। রোজ যেভাবে এসে তড়িঘড়ি গ্লাস বোতল নিয়ে বসে পড়ছো। সুপ্রতিমের চোখ কুঁচকে গেল। তোমার আপত্তি আছে? অবশ্যই আছে। গত মাসে তোমার প্রেশার কত ছিল মনে আছে? 140/95। তা হবে। নিজের ব্লাড প্রেশার মুখস্থ রাখা ছাড়াও আমার অন্য কাজ আছে। সুপ্রতিমের স্বর বড় নিষ্প্রাণ। অদিতি মিনিট খানিক নীরব থেকে আবার খোঁজালো, শুধু শুধু খাচ্ছ কেন? তাতাইকে দিয়ে চানাচুর, পোটেটো চিপস কিছু আনিয়ে দেব? না থ্যাঙ্কস। খালি পেটে ড্রিঙ্ক করলে কিন্তু তোমার অম্বল হয়। সারা রাত বুক জ্বালা করছে করে ছটফট করবে। তোমার অসুবিধা হলে বলো, আমি সোফায় শুয়ে থাকবো। সুপ্রতিমের বদলে এবার অদিতি খেপে গেল। বিকেলে ভেবেছিল সুপ্রতিম এলে শ্রেয়ার কথাটা বলবে, বেবাক ভুলে গেল। রাগ রাগ গলায় বলল, আচ্ছা, কি এমন আজ ঘটেছে অফিসে যে বাড়ি এসেও তোলো হাঁড়ি হয়ে বসে আছো? হাসি ঠাট্টা কোমলতায় যা হয়নি, মেজাজ দেখানোতে তাই হলো। ঘড়ঘড়ে গলায় সুপ্রতিম বলল, হয়ে গেল। হয়ে গেল? কি হয়ে গেল? অ্যামালগামেশন। আজ মুম্বাইতে 2 বোর্ডের জয়েন্ট মিটিং ওভার। ডিসিশন ফাইনাল হয়ে গেছে। তো তাতে কি হয়েছে? তুমি তো বলেছিলে অ্যামালগামেশন হলে তোমাদের চাকরির কোনো ক্ষতি হবে না।
হোয়াট ডু ইউ মিন বাই চাকরির ক্ষতি? তুমি জানো জানো আজ আমার অফিসে সুইসাইড করতে ইচ্ছে হচ্ছিল। সে কি? কেন? মিস্টার গিলানি ইজ নো মোর। তোমাদের গিলানি সাহেব মারা গেলেন? স্ট্রোক? আরে ধুত, মারা যাবেন কেন, রিজাইন করেছেন। গিলানি আমাকে কি চোখে দেখতেন তুমি জানো না ফুল, অ্যাজ ইফ আই ওয়াজ হিজ সন। স্বামীর গলায় আদরের ডাকটি শুনে অদিতি দিব্যি বুঝে গেছে নেশার পাড়া চড়েছে সুপ্রতিমের। তবু বলে ফেলল, মিস্টার গিলানি তোমার বাপ হতে যাবেন কোন দুঃখে? তিনি তোমার সমবয়সী না? ওই হলো, ওটা কথার মাত্রা। ইটস নাথিং টু ডু উইথ ফাদারহুড। তিনি আমাকে পিতার মতন প্রতিপালন করেছেন, তাই তিনি আমার পিতা, বুঝলে? খুব বুঝেছি। আচ্ছা, তুমি খাটবে, কোম্পানির ব্যবসা বাড়াবে, কে মাথার উপর রইল না রইল তাতে তোমার কি দায়? বোতলের ছিপে আটকালো অদিতি। মর্মাহত চোখে অদিতির দিকে তাকিয়ে রইল সুপ্রতিম। অদিতি শাসন করল, ওঠো, খেয়ে নেবে, চলো। তাতাইকেও খেতে ডাকছি। আর শোনো, দয়া করে তাতাইয়ের সামনে তুমি আবার প্রলাপ বকো না। তাতাই সবকিছুই টের পেয়েছে। খাবার টেবিলে বসে হাসছে মিটিমিটি। অদিতি চোখ পাকিয়ে তাকালো ছেলের দিকে, ঠোঁটে আঙুল রেখে ইশারায় বলল, চুপ। পরদিন সম্পূর্ণ অন্য মূর্তিতে অফিস থেকে ফিরল সুপ্রতিম। ক্রোধে গড়গড় করছে, শূন্যে হাত ছুঁড়ে আস্ফালন করছে। হেতু কি না, পূর্ব ভারতের সর্বময় কর্তা হয়ে গিলানির জায়গায় আসছে কোন এক বিবেক আহুজা। সে নাকি 32 বছরের এক চ্যাংড়া ছেলে। তারই হুকুম বরদার হয়ে কাজ করতে হবে সুপ্রতিমকে। সব থেকে শোকাবহ ঘটনা, বিবেক আহুজা লোটাস ইন্ডিয়ার লোকই নয়, সে জেমসন ইন্ডিয়ার চেয়ারম্যানের ভাইপো। না, এই চাকরি ছেড়েই দেবে সুপ্রতিম। কলকাতার আরো 10টা কোম্পানি সুপ্রতিম মজুমদারকে পাওয়ার জন্য মুখিয়ে রয়েছে। এর মধ্যে একসময় দার্জিলিং থেকে কলকাতায় নেমে এলো পাপাই। ট্রেন 4 ঘন্টা লেট। কামরায় পাখা জল কিছুই ছিল না। হা ক্লান্ত পাপাই সারা দুপুর সারা বিকেল পড়ে পড়ে ঘুমোলো। চিত্তবিক্ষেপ ঘটলে মানুষ অনেক সাধারণ জিনিসও ভুলে যায়। পাপাইকে দেখেও শ্রেয়ার কথা মনে পড়ল না অদিতির। সে এখন ঘোরতর চিন্তান্বিত। 23 বছরের যৌথ জীবনে বহুবারই স্বামীকে অফিস নিয়ে দুর্ভাবনায় আক্রান্ত হতে দেখেছে অদিতি। এবার যেন বড় বাড়াবাড়ি চলছে। সুপ্রতিম যথেষ্ট হিসেবি মানুষ, সংসার জ্ঞান তার খুবই টনটনে। তার উপর অদিতির যথেষ্ট আস্থাও আছে। তবু ঝোঁকের মাথায় যদি কিছু করে বসে মানুষটা। লোটাস ইন্ডিয়া সুপ্রতিমের প্রাণ। প্রায়শই রসিকতা করে বলে, কোম্পানি রানস ইন মাই ভেইনস। সেই মানুষ এই 50 বছর বয়সে অন্য কোথাও চাকরি করে কি শান্তি পাবে? শ্রেয়ার কথা অদিতির মনে পড়ল দিন 2 পরে, বিচিত্র এক মুহূর্তে। পাপাই সেদিন সকালে বেরিয়েছিল, ফিরেছে 2-2:30 সময়। ফিরেই কি সব কাগজপত্র নিয়ে বসে গেছে। অদিতি ছেলের ঘরে এলো। কিরে, ঘড়ির দিকে দেখছিস, স্নান খাওয়া করবি না? পাপাই একটাকে ফর্ম ফিল আপ করতে করতে মুখ তুলে বলল, করবো, আগে একটু পোস্ট অফিসে যেতে হবে। এক্ষুনি? এই চড়া রোদ্দুরে ফিরলি, আবার বেরোবি? একবারে তো কাজ সেরে আসতে পারতিস। মার মতো নাবালিকার কথায় বহুদর্শীর মতো হাসল পাপাই। একেবারে সেরে ফেলা গেলে তো তাই করতাম। যাও, একটু শরবত নিয়ে এসো। তুই কি চাকরির চেষ্টা করছিস? না। তাহলে ওটা কিসের দরখাস্ত? আছে, সময় জানবে। তুই জিআরইতে বসতে চাইছিস না? পাশ করে কি স্টেটসে পড়তে যেতে চাস? পাপাই চোখের কোণ দিয়ে মার দিকে তাকালো। গুড গেস। তুই বাইরে পড়তে যাবি কেন? এইখানে কি অসুবিধে? ও মা, প্লিজ, আমি যাইনি এখনো, অ্যাপ্লাই করছি শুধু।
বলছে এক গ্লাস শরবত খাওয়াতে, গলা শুকিয়ে গেছে। ফ্রিজ থেকে স্কোয়াশের বোতল বার করতে করতে শ্রেয়ার কথা মনে পড়ে গেল অদিতির। কেন যে পড়ল, পাপাইয়ের সঙ্গে নিরালায় কথা বলছে বলে কি, নাকি শেষবার এই স্কোয়াশের বোতল বার হয়েছিল শ্রেয়ার জন্য? সেই কারণে কমলাবর্ণ তরল পাপাইয়ের সামনে রেখে অদিতি কায়দা করে প্রশ্ন করল, হ্যাঁ রে, ওই যে মেয়েটা রোজ রাত্রিরে তোকে ফোন করে, তার নাম কি রে? কেন বলো তো? না, এমনি জানতে চাইছিলাম। ও, মেয়েটা তো তোর ক্লাসমেট নয়, তাই না? ভালোই তো অনুমান করো। পাপাই শরবত শেষ করে ঝটিতে দরখাস্তে মন দিল। পরবর্তী প্রশ্ন ঠিক খুঁজে পাচ্ছিল না অদিতি। শ্রেয়ার সঙ্গে সম্পর্কটা কতটা কি তা না জেনে মেয়েটির বাড়িতে আসার কথাটা কি বলা উচিত হবে? প্রাপ্তবয়স্ক ছেলেকে কত দূর জেরা করা মার পক্ষে সঙ্গত? অদিতি দ্বিধা ভরে জিজ্ঞাসা করল, শোন না পাপাই, তুই তুই শ্রেয়াকে চিনিস? পাপাই দৃশ্যতই চমকেছে। ডটপেন থেমে গেল। কে শ্রেয়া? সে তো তুই আমার থেকে ভালো জানিস। আমি কোনো শ্রেয়া ফেয়াকে চিনি না। পাপাই অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছে। তুমি কোত্থেকে ওই নাম পেলে? ওই নামে কেউ ফোন করেছিল? না, সশরীরে বাড়িতেই এসেছিল। বলতে গিয়েও নিজের জিভকে টেনে রাখল অদিতি। ছেলের মুখ দেখে ব্যাপারটা কি শুধু মান অভিমান বলে মনে হয়? কৌশলে সরল সত্যটাকে এড়িয়ে গেল অদিতি। মার কাছে কি ছেলের কিছু গোপন থাকে রে? তোর মুখ দেখে আমি ঠিক বুঝতে পারি। স্টপ ইট মা। দম দেওয়া পুতুলের মতো ঘাড় ঘোরালো পাপাই। ঠোঁট বেঁকিয়ে হাসছে। তোমাকে কে কি বলেছে আমি জানি না, তবে তুমি আমার মুখ থেকে শুনে রাখো, শ্রেয়া বলে কোনো মেয়ের সঙ্গে আমার কোনো দিন কোনো সম্পর্ক ছিল না, ইভেন এখনো নেই। তাহলে তুই শ্রেয়াকে চিনিস না? চিনব না কেন? চিনতাম। বাজে মেয়ে, আমার পেছনে খুব লেগেছিল, পাত্তা দিইনি। ছেলের বিকারহীন মুখভাব দেখে উত্তরোত্তর বিস্ময় বাড়ছিল অদিতির। ফ্যালফ্যাল মুখে বলল, আচ্ছা, যে মেয়েটার সঙ্গে তুই ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতিস, সে শ্রেয়া নয়? নো। তাহলে কে সে? তোমার এত কৌতূহল কেন বলো তো? বারে, ছেলের সম্পর্কে মার কৌতূহল থাকবে না? থাকবে, অবশ্যই থাকবে। ছেলে যতটুকু বলবে ততটুকুই। কাটো এখন, আমাকে কাজ করতে দাও। অদিতি আহত মুখে সরে গেল। মনের কোণে কুণ্ডলি পাকানো ধোঁয়া ঘন হচ্ছে ক্রমশ। পাপাই কি অদিতির কাছে মিথ্যে কথা বলছে, নাকি শ্রেয়াই? মিথ্যে বলে পাপাই বা শ্রেয়া কার কি লাভ? অদিতি এমন কিছু আদ্যিকালীন মা নয় যে পাপাইকে তার কাছে সব কথা গোপন করতে হবে। শ্রেয়া কি সত্যি খারাপ মেয়ে? সাজিয়ে গুছিয়ে পাপাইয়ের নামে মিথ্যে অভিযোগ জানাতে এসেছিল? তাই বা কি করে হয়? মেয়েটা তো ফিরেই যাচ্ছিল। অদিতি তো জোর করে শ্রেয়ার আসার কথাটা না বলা কি ভুল হলো? ভেবে ভেবে কুল পাচ্ছিল না অদিতি। একই সুপ্রতিমকে নিয়ে দুশ্চিন্তা চলছে, সঙ্গে পাপাই মাথায় আর একটা গুবড়ে পোকা ঢুকিয়ে দিল। অদিতির গল্প লেখা প্রায় লাটে। দুদিন ধরে দুপুরবেলা একটা গল্প নিয়ে কত ঘষাঘষি করল অদিতি। এগোতে পারল না একটুও। অদিতি যেতে মিরে সেই তিমিরে, স্বামী সন্তান নিয়ে, লেখা নিয়ে, বুঝিবা নিজেকে নিয়েও। উদ্বেগেরও প্রাণ আছে। প্রাণীদের মতো তার রূপভেদও অজস্র। কখনো সে তুষের আগুনের মতো ধিকি ধিকি জ্বলে, কখনো বা একছেটে মেঘ হয়ে দেখা দেয় মনের আকাশে। ক্রমশ দখল করে নেয় হৃদয় গগন। আবার কখনো বা নিজের ফুঁয়েই নিজে হাওয়া ভরা বেলুনের মতো অতিকায় হয়ে ওঠে। অফিস নিয়ে সুপ্রতিমের উদ্বেগটা এই বেলুন প্রজাতির। অন্য বাড়ির চেয়ে এবার মাত্রায় কিছু তারতম্য থাকতে পারে, কিন্তু
গুণগত কোনো তফাৎ নেই। অচিরেই এক সন্ধ্যায় হাওয়ায় ভাসতে ভাসতে ফিরল সুপ্রতিম। হাতে প্রকাণ্ড খাবারের প্যাকেট, থরে থরে কেক, পেস্ট্রি, প্যাটিস, পার্ক স্ট্রিটের মোহার্ঘ দোকান থেকে কেনা। উল্লাসে টকবক ফুটছে সুপ্রতিম। দৈবাত ঘরে থাকা পাপাই তাতাইকে ডাকছে চেঁচিয়ে, এই পাপাই, তাতাই, চটপটায় খেয়ে নে। অদিতি চোখ বড় বড় করে দেখছিল। লটারি পেয়েছে না শোকে তাপে পাগল হয়ে গেল মানুষটা? পোলোটা কি তোমার? এত কেক পেস্ট্রি তো ধৃতরাষ্ট্রের ছেলেরাও খেয়ে শেষ করতে পারবে না। দিল হে কি মানতা নেহি। তাতাই ব্ল্যাক ফরেস্টে কামড় দিয়ে বলল, বাবা প্লিজ, ওই গানটা সিচুয়েশনটা আলাদা। কিরকম সেটা? ঠিক ফ্যামিলি সিচুয়েশন নয়, একটু নীল নীল আলো। তোমার বয়সটাও ধরো আরো 25 বছর কমাতে হবে, কোমরটাও কমাতে হবে, মাকেও আরো। মহা টেম্পো হয়েছিস তো, বাবা মাকে নিয়েই আর কি। আরে যেতে দাও। আরে পড়নি প্রাপ্তে তু ষোড়শ বর্ষে? ওই তো বাপ ছেলেতে কি যেন একটা হয় আর কি, ওই কি যেন পুত্রবৎ মিত্রং। এ পাপাই বল না। পাপাই চিকেন প্যাটিস চিবোচ্ছিল। উদাস মুখে বলল, আমাদের স্কুলে সংস্কৃত ছিল না বাবা। ছিল না? স্ট্রেঞ্জ, আমাদের সময় তো থাকতো। ল্যাঙ্গুয়েজটা এত সুন্দর ছিল না, ঝনঝন করে কানে বাজতো। এনিওয়ে, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। বিলক্ষণ, কিন্তু কারণটা কি? আছে আছে, যবনিকা কম্পমান ধীরে ধীরে উত্তোলিত হবে। বলেই ঘরে ঢুকে গেছে সুপ্রতিম। প্যান্ট শার্ট বদলে, মুখ হাত পা ধুয়ে, পাজামা পাঞ্জাবি শোভিত হয়ে বসেছে সোফায়। সিগারেট ধরিয়ে দুপা তুলে দিয়েছে সেন্টার টেবিলে। আমার অ্যাসেসমেন্টটা ভুল ছিল, বুঝলে? সে আর নতুন কথা কি? আরে না না, তুমি বুঝছো না, ওটা প্রায় একটা ব্লান্ডার হতে যাচ্ছিল। গরম খেয়ে চাকরিটা ছেড়ে দিলে একেবারে ম্যাসাকার হয়ে যেত। অদিতি লম্বা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, এবারেও তাহলে উদ্বেগটা খুব একটা সিরিয়াস ছিল না এবং বেলুনটা ফেটে গেছে। আজ আর তাহলে তোমার গ্লাস বোতল বেরোচ্ছে না, তাই তো? প্রশ্নই ওঠে না। আমি কি মাতাল? এই জমিয়ে কফি বানাও তো। সবিতা তাড়াতাড়ি রান্না সেরে চলে গেছে। অদিতি ছেলেদের জন্য দুধ কফি বানালো, নিজেদের জন্য কড়া। কফি নিয়ে সোফায় এসে বসেছে। যবনিকা উঠতে দেরি হলো না। সুপ্রতিম সাড়ম্বরে জানালো কোম্পানি তাকে সবসময় ব্যবহারের জন্য গাড়ি দেবে স্থির করেছে। পার্ক স্টকসও বাড়ছে প্রচুর। বড়সড় পে হাইক তো হয়েছেই, তবে তার পরিমাণটা নিয়ে ছেলেদের সামনে সে আলোচনা করল না। সুপ্রতিমকে সামনের সপ্তাহে একবার মুম্বাই যেতে হবে। কোম্পানির নতুন ম্যানেজিং ডিরেক্টর সমস্ত ডিপার্টমেন্টের এরিয়া ম্যানেজারদের সঙ্গে বসতে চান। সুপ্রতিমের এই নাটুকে ভঙ্গিটা অদিতির ভারী প্রিয়। স্বামীর সুসংবাদে সেও খুশি, যেমনটি তার হওয়া উচিত। যতটা উৎফুল্ল হওয়ার সুপ্রতিম তার কাছ থেকে প্রত্যাশা করে, ঠিক ততটাই উৎফুল্ল সে এখন। পাপাই বেরিয়ে গেছে, তাতাই ঘরে গিয়ে গান চালিয়েছে। অদিতি আর সুপ্রতিম গল্প করছিল। অদিতি হাসতে হাসতে বলল, আমি কিন্তু সত্যি এতটা আশা করিনি। কি ভেবেছিলে? তোমার নাচ দেখে ভাবছিলাম বোধহয় তোমার গিলানি সাহেব আবার ফিরে এসেছেন। আরে ও বেটা চোরস্য চোর, গাঁট কাটা। আমাদের কোম্পানির কত টাকা ঝেড়ে নিয়ে গেছে জানো? সব ওই বিবেক আহুজা এসে ধরেছে। কোম্পানি তো ভাবছে ওর এগেনস্টে ক্রিমিনাল কেস করবে। তুমি না কদিন আগে ওই গিলানিকে বাবা, দেবতা এসব বলতে? আরে ওসব এখন দূর অতীত। গিলানি এখন কোম্পানির দুঃস্বপ্ন। তোমাদের বিবেক আহুজা তাহলে ভালো লোক বলো? ভালো কি, জেম অফ এ ম্যান। আমি জানতাম না, বিদেশ থেকে MBA করেছে।
মার্কেট সম্পর্কে কি নলেজ, কি কনসেপশন, কি মডেস্ট বিহেভিয়ার। আর সেই গিলানি এখন কোথায়? টাকা পয়সা নিয়ে ফেরার? তুমি যে গাইয়া, সেই গাইয়াই রয়ে গেলে। আরে অত হাই পোস্টের লোকেরা কি এলেবেলে চোরেদের মতো লুকোয় নাকি? বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। এখন এখন পিটারসন অ্যান্ড পিটারসনে জয়েন করেছে। উনি যে চোর সেটা জেনেও নিয়ে নিল। আরে ওপর মহলে চুরি করার ক্ষমতাটা হচ্ছে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি। পাপাইটার যেমন হকি, তাতাইয়ের সাঁতার, তোমাদের ওই শিপ্রার মেয়েটার টেবিল টেনিস, এই ধরো যেমন তোমার গল্প লেখা। এদের টাকা পয়সা চুরিটাও ঠিক তেমনি, বুঝলে? জুৎসই উপমাগুলো দিতে পেরে সুপ্রতিম অট্টহাসি হাসছে। আপন মনে আক্ষেপোক্তিও করল, আমি সালা বুরবাকি রয়ে গেলাম। কোম্পানির থেকে কিছু ঝাড়তেও পারলাম না। পারলে না কেন? ইটস নট মাই ফল্ট। দ্যাট ওল্ড ম্যান, তোমার শ্বশুর, এমন সব জিনিস ছোটবেলা থেকে আমার মাথায় ইনজেক্ট করে দিল। সৎ পথে খেটে খাবি বেটা, মরে গেলেও চুরি জোচ্চুরি করে পকেট ভরাস না, দেখবি পেট আপনি চলে যাবে। যাচ্ছেও তো, যাচ্ছে না? যত সব। শ্বশুরমশাই মানুষটাকে কোনোদিনই কট্টর আদর্শবাদী বলে মনে হয়নি অদিতির, বরং একটু যেন ভীতু ধরনের, নির্বিরোধী। একটা অ্যালুমিনিয়াম কারখানার হেড অফিসে মাঝারি অফিসার ছিলেন। বইপত্র পড়ার নেশা ছিল খুব। রাত জেগে উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান শুনতে যেতেন। কারোরই সাথে পাঁচে থাকতেন না বড় একটা। তিনিও ছেলের মধ্যে একটা সৎগুণ বপন করে দিয়ে গেছেন, ভাবতে ভালোই লাগছিল অদিতি। সৎগুণ না নিষেধের বেড়ি? অসৎ লোকদের স্ত্রীরা নিজেদের কাছে নিজেরা মুখ দেখায় কি করে? অদিতি হলে তো পারত না। চলেই যখন যাচ্ছে তখন আর হাউতাস করছো কেন? না, ওই আর কি, হাউতাস করার কি আছে? আচ্ছা, তোমাদের গিলানি সাহেব যে চুরি করতেন তা তুমি জানতে? সে কে না জানতো? বলেই সচকিত হয়েছে সুপ্রতিম, গম্ভীর হয়ে গেল। বড্ড ফালতু কথা বলছো তো, মুডটা খারাপ করে দিও না। অদিতি চুপ করে গেল। চুপ নয়, স্থানু। আনন্দ সন্ধ্যায় ছায়া পড়ছিল। পলকের জন্য সুপ্রতিম বদলে যাচ্ছিল অদিতির চোখে। পলকের জন্যই। সৎ কর্মঠ স্বামীকে নীতিহীন, শিরদাঁড়াহীন, চোরের বন্দনাকারী এক অন্তঃসার শূন্য মানুষ বলে মনে হচ্ছিল অদিতির। অদিতি ধমকালো নিজেকে। এতদিন ঘর করার পরে এসব ভাবনার কোনো মানে হয়? সুপ্রতিম টিভি চালিয়েছে। সেন্টার ঘুরিয়ে ঘুরিয়ে কেবল চ্যানেলের সিনেমাটা বার করল। দেখছে। আলকা হাত রাখলো বউয়ের কাঁধে। কি আজকে রাত্রের মেনু কি? ভাত আর ইলিশ মাছ। অদিতি হাতটা নামিয়ে দিল। আমটাম নেই? আছে, খাওয়ার সময় কেটে দেব। শোনো, আজ তাড়াতাড়ি খেয়ে নেব। ভালো করে একটা শান্তির ঘুম দরকার। আজকের কাগজটা একটু এনে দিও। হ্যাঁ, সঙ্গে চশমাটাও আনবে। কাগজ চশমা দিয়ে ব্যালকনিতে এলো অদিতি। টিয়াটাকে ঘরে তুলবে। পিঠে মুখ গুজে ঘুমোচ্ছে টিয়া। অদিতি কাছে যেতে একবার মুখ তুলেই আবার মুখ গুজল। অদিতির গন্ধ বুঝে আজকাল চিনে গেছে টিয়া। ভয় পায় না, নিশ্চিন্তে নিদ্রা যায়। গেটের সামনে কাদের যেন জটলা চলছে। 3-4টে ছেলে চেঁচাচ্ছে খুব জোরে। স্ট্রিট লাইটটা তপতপ করে জ্বলছে নিভছে, বড় চোখে লাগছে। আকাশে তারা নেই, আকাশ আবার লাল হয়েছে আজ। বাতাস বইছে মৃদু, অতি মৃদু, প্রায় না বরই মতো। কে জানে রাত্রে আবার ঢালবে নাকি। টিভির পর্দায় চলমান ছায়াছবি। কাগজের উপর সুপ্রতিমের ঘুরন্ত পেন্সিল। ছেলেদের ঘর থেকে ভেসে আসা পাশ্চাত্য সুর কেমন অলিক ঠেকছিল অদিতির। সুপ্রতিম আঙুল দিয়ে সেন্টার টেবিলে তবলা বাজাচ্ছে মাঝে মাঝে। কখনো টিভির গানের তালি ঘাড় দোলাচ্ছে।
কখনো বা ছেলের ঘর থেকে ভেসে আসা সুরের তালে। কি আজব যে দেখাচ্ছে দূর থেকে। আচ্ছা, সুপ্রতিমের কি নিজস্ব কোনো তাল নেই? অদিতি মুখ ঘুরিয়ে নিল। পরদিন তুলতুলি এলো বিকেলের দিকে, ইউনিভার্সিটি থেকে ফেরার পথে। তখন সবে মলিনার মাকে বিদায় করেছে অদিতি। লেখা নিয়ে বসেছে দ্বিতীয় রাউন্ড। শোয়ার ঘরের দরজায় উঁকে দিয়ে জিভ কাটল তুলতুলি। ইমা, তুমি লিখছিলে? অসময়ে এসে লেখা চৌপাট করে দিলাম তো। ঘরের মেঝেতে এলোমেলো কাগজ ছড়ানো, 3টে বালিশ 3 দিকে ছিটকে আছে। মশলার কৌটো, পাউডারের কৌটো, অ্যাস্ট্রেরা পেপার ওয়েট হয়ে চেপে রেখেছে কাগজদের। একটা মোটা অভিধানও গড়াচ্ছে মাটিতে, বাংলা। লেখাতে ছেদ পড়লেও অদিতি বিরক্ত হয়নি একটু। তুলতুলিকে দেখলে হয়ও না, বরং মনটা এক নির্মল প্রসন্নতায় ভরে যায়। বাপির বাড়ির সৌরভ বই নিয়ে আসে বলে কি হবে হয়তো। ছাড় তো আমার লেখা। এ হলো অন্ধ মানুষের সেলাই ফোঁড়াই নিয়ে বসা, স্রেফ সময় কাটানো। সে তুমি যাই বলো পিসি, লেখাটাও তো একটা কাজ। 3-4টে গল্প ছাপা হয়ে গেল তোমার। তুমি এখন পুরো দস্তুর লেখক ছাড়া আর কি? অদিতির মনটা থই থই করে উঠল। বাড়ির লোকে না পুছুক, ভাইজি তাকে লেখক বলে মানে দাদাও, যদিও সে পড়েনি কিছু। তবে তুই কিন্তু অনেকদিন পরে এলি তুলতুলি। ইউনিভার্সিটি না থাকলে আসা হয় না গো। কবে খুলল রে? তা হলো গিয়ে ধরো 8 দিন। রোজই ভাবি ফেরার পথে নামবো, আকাশ দেখে সাহস হয় না। কাল রাত্রে বাবা খুব খ্যাচখ্যাচ করছিল, তাই আর জয় মা বলে। মুহূর্তের জন্য অলোকেশের মুখটা দেখতে পেল অদিতি। মলিন বিষণ্ণ এক দাদা বোনের মাথায় খুশির জাদুকাঠি ছুঁয়ে দিয়ে নেমে যাচ্ছে ধীর পায়ে অবসন্নের মতো। তুলতুলি, শোন না, আজ আমার লেখাগুলো তোকে দিয়ে দেব, নিয়ে যাস তো, দাদাকে পড়তে দিস। সেদিন এমন ভরা বর্ষায় এলো, যাওয়ার সময় না আমারও মনে পড়ল না। বাবা এসেছিল নাকি? কবে? এই তো দিন 15 আগে। কেন, তোদের বলেনি? না তো। অদিতি আর বেশি কিছু বলল না। কাগজপত্র গোছ করে রেখে তুলতুলিকে শোয়ার ঘরে বসালো। ফ্রিজে কালকের পেস্ট্রির পাহাড় পড়ে আছে, ভাইজির জন্য নিয়ে এলো 2টো। তুলতুলিকে দেখার পর থেকে একটা প্রশ্ন মাকুর মতো বুকে ঘুরে চলেছে। দোনামোনা করে বলেই ফেলল, তুলতুলি, তুই তুই আমাকে একটা খবর এনে দিবি? কি খবর? একটা মেয়ের সম্পর্কে। তোদের ওই যাদবপুরেই পড়ে, ইংলিশে অনার্স। কোন ইয়ার? কি নাম? ইয়ার তো বলতে পারবো না, নাম শ্রেয়া, কিন্তু টাইটেলটাও ঠিক জানি না রে। চামচেতে পেস্ট্রি কেটেও মুখে পুড়ছে না তুলতুলি। হাত স্থির, চোখ অদিতির চোখে। তুমি কি জানতে চাও? তুই মেয়েটাকে চিনিস? আগে তুমি বলবে তো কি জানতে চাও। তেমন কিছু নয়, মানে এই মেয়েটা কেমন, মানে। কেন বলো তো? তুলতুলির দৃষ্টি বড় অন্তর্ভেদী। অদিতির অস্বস্তি হচ্ছিল, সংকোচ। পাপাই তার এত ভালো ছেলে, তাকে সে কি বিশ্বাস করে না? সংশয় যে তবু যায় না মন থেকে। দ্বিধা ছেড়ে অদিতি বলেই ফেলল তুলতুলিকে সব কথা। শ্রেয়ার আশা থেকে শুরু করে পাপাইয়ের উত্তর সব শুনে তুলতুলির মতো প্রাণচঞ্চল মেয়েও চিত্রার্পিতের মতো বসে রইল কিছুক্ষণ। মাথার উপর বনবন ঘুরছে পাখা, ছিড়ছিড়ে বৃষ্টি নেমেছে বাইরে, তবু যেন গুমোটে গায়ে জ্বালা ধরে। মাঝ বিকেলেই আলো কমে এসেছে খুব। বাঁকে পৌঁছে হুইসেল দিচ্ছে ইলেকট্রিক ট্রেন। লেভেল ক্রসিংয়ের গেট পড়েনি বোধহয়। তুলতুলি প্লেটটা রান্নাঘরের সিঙ্কে রেখে এলো। মাখন রং দোপাট্টার কোণ দিয়ে আলকা মুছছে মুখ। নিচু গলায় বলল,
আমি মেয়েটাকে চিনি পিসি। ইনফ্যাক্ট চিনতাম না, পাপাইয়ের সঙ্গে আমাদের ক্যাম্পাসে ঘোরাঘুরি করতে দেখে যেচেই আলাপ করেছিলাম। শ্রেয়া খুব ভালো মেয়ে পিসি, যেমন লেখাপড়ায় তেমন স্বভাব চরিত্রে, শান্ত, কুল। অদিতি ঠিক এই ভয়টাই পাচ্ছিল। ঢোক গিলে বলল, তাহলে হয়তো ওদের কোনো ঝগড়াঝাঁটি হয়েছে। লজ্জায় দুজনেই বলতে চাইছে না, বুঝলি? তুলতুলে বিছানায় বসল, একটু কিন্তু কিন্তু করে বলল, পাপাইকে দেখে আমরা যেরকম ভাবি পাপাই ঠিক সেরকম নয় পিসি। আমারও ধারণা ছিল পাপাই শুধু একাডেমিক মাইন্ডের ছেলে, চারিদিকের কিছুই বোঝে না, জানে না, খেয়াল করে না। আমারই ভাই, বলতে খারাপও লাগে। শ্রেয়া ছাড়াও আরও 2-3টে মেয়ের সঙ্গে ওর একই রকম সম্পর্ক আছে। তুই কি করে জানলি? জেনেছি, শ্রেয়াও বলেছে। পাপাইকে জিজ্ঞেস করো, নন্দিনী বলে একটা মেয়ের সঙ্গে ঘুরতো কিনা। তারপর দেবাঞ্জলি, তারপরেও একটা মেয়ে, সে অবশ্য আমাদের যাদবপুরের স্টুডেন্ট নয়, ওই বোধহয় গোলপার্ক টোলপার্কের দিকে থাকে। গরমের ছুটির পর শ্রেয়া আমার কাছে এসে খুব কান্নাকাটি করেছিল একদিন। পাপাইয়ের ব্যাপারে মেয়েটা ভীষণ সিরিয়াস গো। আমি ঠিক করেছিলাম পাপাইয়ের সঙ্গে নিজেই কথা বলবো। এর মাঝে যে এত কিছু ঘটে গেছে। শ্রেয়া এখানে এসেছে, পাপাই কিন্তু ভালো কাজ করছে না পিসি। তুলতুলি কথা বলছে না, যেন এক অদৃশ্য হাত সপাসপ চড় মারছে অদিতিকে। এই সেদিনের পাপাই, মা ভাত খাইয়ে না দিলে খেতে পারত না। তাতাই হওয়ার পর মার কোল না পেয়ে মার একটা শাড়ির কোণ মুঠোয় চেপে সারা রাত ঘুমতো। সেই পাপাই মেয়েদের নিয়ে খেলা করতে শিখে গেছে। অদিতির বড় দর্প ছিল তার ছেলেরা শুধু লেখাপড়াতেই ভালো হয়নি, তাদের চরিত্র দৃঢ়ভাবে গড়ে দিতে পেরেছে অদিতি। এই তার নমুনা। রাগটাকে দলা মোছড়া কাগজের মতো পাকিয়ে রাখল অদিতি। রাত্রিরে খেতে বসে সকলের সামনে ফাঁস করল কথাটা, ইচ্ছে করে, সুকৌশলে। পাপাইয়ের বাঁ হাতে ইংরেজি থ্রিলার। খেতে খেতে পড়ছে পাপাই। টিভি খোলা, হরর মুভি চলছে। দূর থেকেও তাতাইয়ের চোখ সেটে আছে পর্দায়। সুপ্রতিম, তৃপ্ত সুখী সুপ্রতিম জরিপ করছে কাটা আমের টুকরো, স্যালাডের প্লেট। অদিতি অনেক দূর থেকে প্রসঙ্গে এলো। পাপাইয়ের পাতে রুটি দিয়ে ঠান্ডা গলায় প্রশ্ন করল, হ্যাঁ রে পাপাই, তুই যে জিআরই দিচ্ছিস বাবা জানে? পাপাই বই থেকে চোখ সরালো না। ও, বাবাকেও বলা হয়ে গেছে? আমার বেলায় যত লুকোছাপা, তাই তো? আহা, বাবাকে তো বলতেই হয়। আফটার অল পরীক্ষার ফিটা তো বাবাকেই দিতে হবে। কত? ওই 1000-3। পাশ করলে কি করবি? বাইরে পড়তে যাব। কেন? এখানে এমএসসি পিএইচডি করা যায় না? অবশ্যই যায়, কিন্তু লাভ কি? মানে? এখানে রিসার্চের স্কোপ অনেক কম। ওখানে কত অ্যাডভান্সড ল্যাবরেটরি, শয়ে শয়ে জার্নাল, দুর্দান্ত গাইড, পড়াশোনার পরিবেশ কত ভালো। এক একটা কলেজ ইউনিভার্সিটিতে কি বিশাল বিশাল লাইব্রেরি আছে, কল্পনাও করতে পারবে না। শুধু তোর পড়ার মগজটা এখান থেকে তৈরি করে নিয়ে যাচ্ছিস, তাই তো? বইয়ের পাতা আঙুলে মুড়ে অদিতির দিকে তাকালো পাপাই। বুড়ো আঙুল নেড়ে বলল, সরি, বুঝলাম না। এই কথা তুই বুঝিস না তা তো নয় পাপাই। ওখানকার সবই ভালো, মানছি, কিন্তু ওখানে পৌঁছানোর জন্য এখানকারই সব অযোগ্য অচল জায়গাগুলো থেকে বেস তৈরি করে নিয়ে যেতে হয়, তাই তো? পাপাই কাঁধ ঝাঁকালো। কি করব, এমন দেশে জন্মেছি। সেই জন্মস্থানে আবার ফিরবি তো পাপাই? সুপ্রতিম কথা শুনছে মা ছেলের, হাসছে, মজা পাচ্ছে। এখনই এসব কথা বলছো কেন বলো তো মা? আগে চান্সটা তো পাই। ধর পেলি, কি করবি? এটা একটা হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন হয়ে গেল মা। তবুও
তোর মনে তো কিছু একটা ভাবনা আছে। তোমার কি মনে হয় ফেরা উচিত? আমার কথা বাদ দে, তুই বল। দু এক পলক ভাবল পাপাই। আচ্ছা তুমিই বলো, এখানে ফিরে কি লাভ? ধরো ওখানে যদি ভালো একটা জায়গায় রিসার্চ করার সুযোগ পাই, এখানে চলে এলে তা কি কন্টিনিউ করতে পারবো? আমার ন্যাক স্পেস সায়েন্সে, অ্যাস্ট্রোফিজিক্সে, মহাকাশে। এখানে তার স্কোপ কোথায়? নাসার মতো কথা বাদই দাও, একটা ভালো অবজারভেটরি আছে ইন্ডিয়ায়। এখানে ফেরা মানে আইদার কলেজ ইউনিভার্সিটিতে ছাত্র ঠ্যাঙানো, আর নয়তো মানধাতা আমলের যন্ত্রপাতি নিয়ে রাত দিন ঘচর ঘচর করা, উইদাউট এনি সিরিয়াস গেইন। তাতাই হিহি করে হেসে উঠল। আসল কথাটা চেপে যাচ্ছিস কেন রে দাদা? বল না, ও দেশে মাল্লু বেশি, রাজার হালে থাকবি। ভুরু কুঁচকে ভাইকে দেখছে পাপাই। হ্যাঁ অবশ্যই, সেটাও একটা কারণ। ওখানে অনেক বেশি স্বাচ্ছন্দ্য। এখানকার মতো হকার, ভিড় বস্তি, পলিউশন, একটা কাম কোয়াইট লাইফ কে না চায়? আমার বাবা নোংরা দেশি ভালো, খামচে খুমচে ঠিক টাকা রোজগার করে নেব। এত চারদিকে 200, 500, 1000 কোটি টাকা গলে যাচ্ছে, কোথাও থেকে খাবলা মারতে পারবো না। তার মানে টাকা রোজগারই তোদের জীবনের একমাত্র উদ্দেশ্য, তাই তো? বুদ্ধিমান মানুষের সেটাই করা উচিত। আমি না হয় তেমন কামাতে পারিনি কোনোদিন, তাই বলে কি আমার ছেলেরাও পারবে না? এই মুহূর্তে এই ঘরে নিজেকে ভিন্ন গ্রহের মানুষ মনে হচ্ছিল অদিতির। ছেলেদের পিছনে এত যে পরিশ্রম করেছে, এত যে সময় দিয়েছে, তার ফল তাহলে এই এক বৃহৎ অশ্বডিম্ব। তাহলে বলো বলো যে ও দেশে গবেষণা করতে যাচ্ছি বলাটা একটা অজুহাত। বলো সুখ কিনতে যাচ্ছে তোমার ছেলে, তাই তো? সুপ্রতিম কি যেন বলতে যাচ্ছিল, পাপাই হাতের ইশারায় থামালো। তোমার কি ধারণা মা, ওদেশে সুখ এমনি এমনি মেলে? রিসার্চ করে খেটে আমি যদি কোনো সার্ভিসই না দিতে পারি, ওরা মুখ দেখে আমাকে গাড়ি বাড়ি দেবে? সে তো তুই ওদের দেশকে সার্ভিস দিবি, তাতে আমাদের কি? বিজ্ঞানের এদেশ ওদেশ নেই মা। নিউটনের আবিষ্কার কি শুধু নিউটনের দেশে কাজে লেগেছে? নিউটন তো আর গরিব দেশের মানুষ হয়ে জন্মে বড় লোকের দেশে মগজ বিক্রি করতে যায়নি। যদি সত্যি আমার মগজ বিক্রি হয়, তুমি কিন্তু তার শেয়ার পাবে মা, ডলারে। অদিতি পাপাইয়ের কপটতার সীমা দেখবে আজ। মনের কষ্ট মনে চেপে বলল, বাপ মা নয় বুড়ো বয়সে তোর পাঠানো ডলার চেয়ে সুখী হলো। আচ্ছা পাপাই, ও দেশে সেটেল করলে তোরা আমাদের জন্য মন কেমন করবে না? আচ্ছা, আজ তুমি আমার বড় ছেলেটাকে নিয়ে পড়লে কেন বলো তো? হ্যাঁ, বেচারা একটা ব্রাইট ফিউচারের জন্য চেষ্টা করছে, কোথায় তুমি তাকে এনকারেজ করবে তা না? ডিসকারেজ তো করিনি, আমি বোকাশোকা মানুষ, শুধু বুঝতে চাইছি। এইটুকু বুঝতে পারি যে ও নাসায় বসে চাঁদে রকেট পাঠালে আমাদের মলিনার মার কোনো উপকার হবে না। যতই যাই হোক, ওর এখানকার স্কুল কলেজের খরচায় মলিনার মার তো 5টা পয়সাও আছে। কিরে তাতাই, তোদের ইকোনমিক্স বই কি বলে? দাদাকে জাঁতাকলি পড়তে দেখে তাতাই খুব খুশি। হ্যাঁ, লেখাপড়াতে তো স্টেট কম সাবসিডি দেয় না, সেখানে তো মলিনার মারও কন্ট্রিবিউশন আছে। মরুককে যাক মলিনার মা। আমার কথাটার উত্তর দে তো পাপাই, বাবা মার জন্য মন কেমন করবে? পাপাইয়ের স্থৈর্যে চিড় ধরেছে, বিরক্ত সে। তোমার হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন ইজ গোয়িং টু ফার মা। অতই যখন বোঝো, তখন এটাও নিশ্চয়ই জানো পৃথিবী এখন একটা বিশাল গ্রাম। তোমরা এক পাড়ায় থাকবে, আমি থাকবো আর এক পাড়ায়। ইচ্ছে হলে আমরা এপাড়া ওপাড়া যাওয়া আশা করব। বাবা মা দেশে পড়ে রইল, মন কেমন করা, এসব মধ্যযুগীয় সেন্টিমেন্ট আর চলে না মা। তুমি কি চাও? শুধু তোমাদের বুড়ো বয়সে দেখভাল করার জন্য, টু বি মোর প্রিসাইজ, তোমার ছেলে শুধু তার মুখখানা তোমাদের দেখানোর জন্য নিজের ভূত ভবিষ্যৎ নষ্ট করে পচে মরুক? এটা কি একটা সুস্থ চিন্তা? এই তো ছেলেকে চিনতে পারছে অদিতি। মুখোশটা সরে যাচ্ছে, শীতল হৃদয়হীন এক রোবট সামনে এখন। আচ্ছা তুই বল না, কোনটা সুস্থ চিন্তা রে পাপাই? বিদেশে পালাবি প্ল্যান করে রেখেছিস বলে এখানে একটার পর একটা মেয়েকে নিয়ে ফুর্তি করে বেড়াবি, এটা কি সুস্থ চিন্তা?
নাকি একটা নিষ্পাপ ফুলের মতো মেয়েকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলার জন্য বাজে মেয়ের বদনাম দেওয়াটা সুস্থ চিন্তা? টেবিলে যেন বাজ পড়ল। পাপাই পাথর। তাতাইয়ের হতচকিত চোখ ঘুরছে সকলের মুখের দিকে। সুপ্রতিমের হাত থেকে আমের আটি পিছলে গেল, মোজাইক মেঝেতে গড়াচ্ছে। অদিতি ধারালো দৃষ্টিতে পাপাইকে দেখছে। কিরে, চুপ মেরে গেলি যে? বল না, বল। কি মহৎ ধারণা থেকে তোর ওই দেবাঞ্জলি, নন্দিনী, শ্রেয়া, তারপর ওই গোলপার্কের মেয়েটা? মা, তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছ। লিমিট? লিমিট কে ক্রস করছে, তুই না আমি? বল বল না, আমি একটাও বাজে কথা বলছি? ওই মেয়েগুলোর সঙ্গে তুই বাঁদরামি করে বেড়াচ্ছিস না? আমি যা করছি সেটা আমার ব্যাপার, তুমি এর মধ্যে নাক গলাচ্ছ কেন? গলাচ্ছি কারণ আমি তোর মা। তো কি তো? রাগে মুখ দিয়ে আর কথা বেরোচ্ছিল না অদিতির। চোখ দিয়ে জল বেরিয়ে এলো। হেঁট মাথা হয়ে বসে আছে। পাপাই দুম দুম করে ঘরে ঢুকে গেল। তাতাইও মানে মানে সরে পড়েছে। সুপ্রতিম এখনো চুপ। বৃষ্টি পড়ছিল মুষলধারে, বড় বড় দানায়। জলের ঝাপটায় ভেসে যাচ্ছে ব্যালকনি। টিয়া অস্থির নাড়াচাড়া করছে খাঁচায়। সুপ্রতিম এঁটো হাতেই বসে আছে। ফিসফিস করে বলল, শোনো, কাজটা কিন্তু তুমি ভালো করলে না। অদিতি মুখ তুলল। আরে বোঝো না কেন? ছেলেরা বড় হয়ে গেছে, ওদের একটা পার্সোনাল লাইফ তৈরি হয়েছে। সেখানে ওরা কি আর আমাদের খবরদারি মেনে নেবে? তুমি পাপাইকে সাপোর্ট করো? দেখো দেখো, সাপোর্ট টাপোর্টের কথাও হচ্ছে না। ওরা ওদের মতো থাক, আমরা আমাদের মতো থাকবো। ছেলেরা বড় হয়ে গেলে এভাবে তাদের সঙ্গে কথা বলা ঠিক নয়। ছেলে চোখের সামনে অন্যায় করছে, আর সেটা দেখে আমি মুখে কুলু বেটে থাকবো, তাই তো? থাকবে, তুমিই তো সেদিন আমায় বললে কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো উচিত নয়। বিমূঢ় চোখে তাকালো অদিতি। সে তো দীপক আর শর্মিলার ব্যাপারে। আরে তারা তো বাইরের লোক, ডিভোর্স একটা প্রাইভেট ব্যাপার। এটাও তোমার ছেলের প্রাইভেট ব্যাপার। দীপক শর্মিলা অ্যাডাল্ট, তোমার ছেলেও অ্যাডাল্ট। সেই মেয়েগুলো কেউ কচি খুকি নয়। একটাতে নাক গলানো অন্যায় হলে অন্যটাতেও অন্যায়। ওদের ব্যাপার ওরা বুঝবে। হু দ্য হেল ইউ আর? ওদের কেউ যদি এখানে মায়া কান্না কাঁদতে আসে, কান ধরে বাড়ি থেকে বের করে দেবে। দেখো দেখো, গল্প লিখছ, গল্প লেখা নিয়ে থাকো। তা নয় যত সব। আমার অত মেডিটোরিয়াস ছেলে না। না, দেখো দেখো, কাজটা কিন্তু একদম ভালো করনি অদিতি। বৃষ্টির হুঙ্কার বাড়ছে। ধোঁয়া ধোঁয়া জলকণা মথিত করছে ত্রিভুবন। রূপলি তলোয়ার ঘুরিয়ে বিদ্যুৎ ছিন্ন ভিন্ন করে দিচ্ছে আকাশ। অদিতি কাঁদছিল, কিন্তু কার জন্যে? হেমেন ফ্ল্যাটে ঢুকেই হেঁকে উঠলেন। ওই অদিতি কোথায়? শিগগির মিষ্টি নিয়ে এসো। অদিতি! হেমেনের পিছনে রঞ্জন, তার স্বরে মার্জিত উল্লাস। শুধু মিষ্টিতে হবে না হেমেন্দা, আমাদের একদিন পেট পুড়ে মাংস ভাত চাই। সোফায় আংটা লাগানো রঙিন পর্দার স্তূপ টাঙাচ্ছিল অদিতি, তাতাইকে সঙ্গে নিয়ে। প্রতি বছরই পুজোয় অদিতির ফ্ল্যাটে নতুন পর্দা ঝুলে। এবছর সেলাই করাতে করাতে দেওয়ালি ভাইফোঁটা পার হয়ে গেল। চটপট পর্দাগুলো শোয়ার ঘরে রেখে এলো অদিতি। খাওয়াতে হবে তো বুঝলাম, কিন্তু উপলক্ষটা কি? আরে জিজ্ঞেস করছো উপলক্ষটা কি? তুমি আজকের কাগজে বিজ্ঞাপন দেখোনি? কিসের বিজ্ঞাপন? ও সরি। তোমার বাড়িতে তো আবার রবিবার ছাড়া বাংলা কাগজ ঢোকে না। হ্যাঁ। ও হেমেন মামা, হেয়ালি ছেড়ে আসল কথাটা বলুন না। আজ বিজ্ঞাপনে আপনার নাম বেরিয়েছে। আগামীকাল রবিবারের পাতায় আপনার গল্প থাকবে। হৃৎপিণ্ড চলকে উঠল অদিতির। শিরা উপশিরায় রক্তচাপ বেড়ে গেছে সহসা। যা শুনছে তাকে সত্যি মনের উচ্ছ্বাস যাতে ছেলে মানুষই মনে না হয়, তার জন্য সতর্ক হলো অদিতি।
কৃতজ্ঞ গলায় বলল, এ কিন্তু সবটাই হেমেন মামার কৃতিত্ব। আমার কৃতিত্ব কেন? গল্পটা তোমার কাছ থেকে নিয়ে গিয়েছিলাম বলে? আরে আমি তো শুধু কুরিয়ারের কাজ করেছি। কিন্তু আপনি না নিয়ে গেলে আপনার কত জানাশোনা। অদিতি, এসব আবার কি কথা? তোমার গল্প তার নিজের মেরিটেই বেরোচ্ছে। আরে আমি কাউকে কিচ্ছু বলিনি। শোনো, নিজের লেখা নিয়ে ইনফেরিয়রিটি কমপ্লেক্স থাকা কিন্তু একদম ভালো নয়। আমি প্রথম গল্পটা পড়েই বুঝেছিলাম আপনার মধ্যে ফ্ল্যাশ আছে। এখন আপনার দরকার শুধু অধ্যাবসায়, পড়াশোনা আর অবিরাম লিখে লিখে লেখা আরো সানানো। তাতাই সোফায় বসে কথা শুনছে সকলে। বাইরের মায়াবী হেমন্তের বিকেল অনেকক্ষণ ধরেই তাকে টানছে। পর্দা টাঙানোর মতো নগণ্য কাজে তাকে সাহায্য করতে গিয়ে ইঁদুর কলে আটকে পড়েছিল সে। অতিথিদের আগমনে তার নিমপাতা খাওয়া মুখ বেশ প্রফুল্ল এখন। চন্মনি গলায় জিজ্ঞাসা করল, আচ্ছা, খবরের কাগজে গল্প লিখলে টাকা পাওয়া যায় না? মজলিসি ভঙ্গিতে বসেছেন হেমেন। সে তো যাই, কমার্শিয়াল কাগজে লেখা ছাপবে আর সম্মান মূল্য দেবে না? মাও পাবে? অবশ্যই। তাতাইয়ের কৌতূহল বাড়ছে। একবার মাকে দেখল, একবার অন্য দুজনকে। কত দেবে? তা ধরো 500-600 তো দেবেই, বেশিও দিতে পারে। ওয়াও, 500-600! মা, এটা তোমার জীবনের প্রথম কামাই, তাই না? অদিতি মুখ টিপে হাসল। পয়লা কামাই কিন্তু ব্যাগে পুরতে নেই মা, পুরোটাই খরচ করতে হয়। অদিতির হাসি অম্লান। তাতাই উঠে পড়ল। আমার কিন্তু চাইনিজ বুক করা রইল মা। তাতাই চলে যাওয়ার পর গল্পগুজব জমে উঠেছে। হেমেন এসেছেন দিন 20 পর। শেষ যেদিন এসেছিলেন সেদিন অদিতির বাড়ি ভর্তি লোকজন। পার্থ, কাবেরী বাবাই তো ছিলই, সঙ্গে সুপ্রতিমের 2 বোন, ভগ্নিপতি আর তাদের ছেলে মেয়েরাও। পার্থ লখনৌ ফিরে যাওয়ার আগে সেদিনই ছিল ভাই বোনদের শেষ মিলন দিবস। হেমেন মামার সঙ্গে অদিতি ভালো করে কথাই বলতে পারেনি সেদিন। আজ হেমেন গল্পের মেজাজে আছেন। বহু প্রবীণ লেখকের জীবনের অজস্র অকথিত ঘটনা হেমেনের মুখস্থ। হেমেন রসে রসে চুটকির মতো শোনাচ্ছেন সেসব। মাঝে মাঝে হেমেন আর রঞ্জনের তর্কও হচ্ছে জোর। সাহিত্যে পরাবাস্তবতা, জাদু বাস্তবতা, মিথ, ফ্যান্টাসির সঙ্গে বাস্তবের কোথায় মিল, কোথায় বা গরমিল, লেখার বিষয় ও আঙ্গিকের দ্বন্দ্ব, কত কি যে তর্কের বিষয়। রঞ্জন যখন যাবো যাবো করছে, অদিতি জিজ্ঞাসা করল, আবার কবে আসবেন? দেখি, চলে আসবো যে কোনো দিন। এই কথা আপনি আগের দিনও বলেছিলেন, আর এলেন 3 মাস পরে। আরে আসবেটা কি করে? ওর পুজোর লেখা ছিল না? রঞ্জন, পুজোয় কি কি লিখলে বাবা? গোটা কয়েক গল্প, একটা উপন্যাস আর একটা হালকা প্রবন্ধ। এত লিখেছেন? আরে উঠতি লেখকদের কাছে পুজো সংখ্যায় লেখা যে কি নেশার, তা তুমি এক্ষুনি বুঝবে না। এই একটা পত্রিকায় লিখছে, ওই একটা পত্রিকায় লিখছে। আমি নয় বার করিনি, কিন্তু কত পত্রিকা যে বার হয় সময়। এ আর আপনাকে বলে বোঝাতে হবে না হেমেন্দা। 2-1 বছর লেখার জগতে থাকলে উনি নিজেই বুঝে যাবেন। তখন পুজোর আগে কে বাড়িতে এলো, কে এলো না তা মনেই থাকবে না। সুরার নেশা মানুষ ত্যাগ করতে পারে, সাহিত্যের আকর্ষণ ত্যাগ করা বড় কঠিন। তা বটে। আচ্ছা অদিতি, এবার তো একদিন আমরা তোমার এখানেই বসতে পারি। আমার এখানে? তাহলে তো খুব ভালো হয়। কবে আসবেন বলুন, আর কে কে আসবেন? আরে বাবা, সে অনেক লোক হয়ে যাবে। রঞ্জন, তোমার ওখান থেকেও কয়েকজনকে আসতে বলো না, আর ওই আনিসুরকেও নিয়ে এসো। শেয়ালদের ভাঙা বেড়া দেখাচ্ছেন? এ লাইনে কি কম পাগল আছে?
একবার গ্রিন সিগন্যাল দিলেই দেখবেন আপনার ফ্ল্যাট প্যাকড হয়ে গেছে। ভালোই তো, ফ্ল্যাটটা তাও পাগলদের কাজে লাগবে। আচ্ছা, কবে তাহলে বসছি আমরা? আপনি বলুন, কাল রবিবারের পরের রবিবারে আসবেন? তোমার কোনো অসুবিধে হবে না তো? একটুও না। খুশিতে ঝলমল করছিল অদিতি। হৃদয়ের গভীরে, অনেক গভীরে এক ঝর্ণা বয়ে চলেছে কুলকুল। পাথর ভাঙছে, অসংখ্য নুড়ি সরে সরে গিয়ে পথ খুলে দিচ্ছে ঝর্ণার। নিস্তরঙ্গ খাতে বইতে থাকা জীবন আবার যেন ছোঁয়া পেল প্রাণের। সুপ্রতিম ফিরল একটু রাত করে। মুম্বাই থেকে কোম্পানির কিছু কেষ্টু বিষ্টু এসেছে। তাদের সঙ্গে সেলস প্রমোশন নিয়ে অফিসে মিটিং চলছে বহুক্ষণ। তারপর ক্লাবে বসেছিল সবাই। আহারাতে সেরে এসেছে সুপ্রতিম। মদ্যপানও ভালোই করেছে। মেজাজ দিব্যি আমোদিত হয়ে আছে তার। ফিরে শুরু হয়েছে অফিসের কথা। এই জানো, আজ ভোগলে কি বলেছে আমাকে? বলেছে, মজুমদার, ইউ আর জিনিয়াস। বলো তো কেন বলেছে? গল্প বেরোনোর খবরটা সুপ্রতিমকে দেওয়ার জন্য ছটফট করছিল অদিতি। পাপাইতা তাই খেতে বসেছে। তাদের আয়োজন সাজিয়ে অদিতি ড্রয়িং স্পেসে এলো। নিজের উৎসাহ চেপে প্রশ্ন করল, কেন? সোফায় অদিতির পাশে ধূপ করে বসল সুপ্রতিম। আমাদের কোনো জোনই এবার হাফ ইয়ারলি টার্গেট রিচ করতে পারেনি, এক্সক্লুডিং দিস মজুমদারস জোন। নট অনলি টার্গেট, আমাদের নতুন শ্যাম্পু সব জায়গায় ফ্লপ এক্সেপ্ট মাই এরিয়া। আরে বাবা, রঙ্গনাথের খেলা কি চিরকাল চলে? জানো তো বেটা কি করেছিল? অদিতি না শুনে বলল, এই জানো তো, আমার না একটা দারুণ খবর আছে। তোমার? হ্যাঁ গো হ্যাঁ, আমার। কি খবর? ওই যে হেমেন মামা আমার একটা গল্প নিয়ে গিয়েছিলেন, সেটা কালকের কাগজে বেরোচ্ছে। ও তাই বলো? আমি ভাবলাম কি নাকি, এমন ভাবে বললে যেন। বারে, এটা বড় খবর নয়? সুপ্রতিম ঢুলু ঢুলু চোখে হাসল। তোমার বলার ধরন দেখে আমার কি মনে হচ্ছিল জানো? কি? আহাররত ছেলেদের এক ঝলক দেখে নিয়ে ফিস ফিস করে সুপ্রতিম বলল, ভাবলাম বুঝি পাপাই তাতাইয়ের পরে আবার কেউ আসছে। শুধুই আর কি। আচ্ছা, তোমার এটাকে দারুণ খবর বলে মনে হয় না? কেন, ভালোই তো, গুড নিউজ। তোমার উন্নতি হচ্ছে, তবে তার জন্যে তোমার আমাকে ক্রেডিট দেওয়া উচিত। কেন? তোমার কি ধারণা তোমার হেমেন মামাই তোমাকে একা উৎসাহ দিয়েছে? হ্যাঁ, আমি দিইনি? আমি তোমাকে বলিনি দুপুরগুলো নষ্ট না করে লেখো? বলিনি যে ঝুট ঝামেলায় জড়ানো বা শুয়ে বসে সময় কাটানোর থেকে লেখা অনেক ভালো কাজ? কি বলিনি তোমায়? অদিতি দুর্মনস্কভাবে ঘাড় নাড়ল। তা তো বটে। গুড, মাথায় রেখো এই কথাটা, কেমন? জুতো খুলে মোজা দুটো জুতোর ভেতর চালান করল সুপ্রতিম। ও হ্যাঁ, যা বলছিলাম, কি বলছিলাম যেন? কি বলছিলে? ও হ্যাঁ, সেই রঙ্গনাথন, সে কি করেছিল জানো? আনইম্যাজিনেবল থিং, রেল কোম্পানিকে ধরে 42 লাখ টাকার ডিটারজেন্ট বেচে দিল। কি করে করলো বলো তো? বলো। অদিতি উদাস গলায় বলল, কি করে? ক্যাচ ছিল, রেলওয়ে বোর্ডের মেম্বার, ওই বেটার মামা শ্বশুর। হি ইজ দ্য কি। নইলে ভাবতে পারো রেল ডিটারজেন্ট কিনছে। আমাদের পারচেজের মুখার্জি তো শুনে বলেছিল, মজুমদার দা, আপনার ছেলেদের ধরে ধরে ধাপার মাঠে পাঠিয়ে দিন, পারফিউম বেচে আসবে। সেই রঙ্গনাথনের মুন্ডু এখন মাটিতে লুটোবে।
পুছো কিউ? পুছো পুছো। অদিতি বড় করে একটা শ্বাস ফেলে বলল, কেন? বিকজ ওই মামা শ্বশুরের এগেনস্টে সিবিআই লেগেছে। দ্যাট ম্যান ইজ আ ডেড মিট। সো রঙ্গনাথনের অর্ডার গন। এখন গেরুয়া পরে বেটাকে মাদ্রাজের রাস্তায় নামতে হবে। দে দে অর্ডার দে, অর্ডার দে, অর্ডার দে রে, দে দে। বাবার সুরেলা কণ্ঠসঙ্গীত আর অট্টহাসির দাপটে খাওয়া শেষ করে উঠে এসেছে দুই ভাই। সোফায় পা তুলে বসে তাতাই বলল, বাবাকে রোজ এরকম একটা করে সিটিং দিতে বলো না, দারুণ দারুণ গল্পের প্লট পেয়ে যাবে, তোমার ইনকামও হু হু করে বেড়ে যাবে। তুমি লিখে টাকা পাচ্ছ নাকি? খবরের কাগজে গল্প লিখলে তো টাকা পাবই। পার স্টোরি মিনিমাম 500-600। সুপ্রতিম থমকেছে, নাক নাচাচ্ছে ঘন ঘন, ঠোঁট কুচকে বলল, মন্দ কি? যত সামান্যই হোক, মানি ইজ মানি। শাড়ির ব্যবসায় লেগে থাকতে পারলে এর থেকে অবশ্য বেশি আসতো। তবে এটা বলতে পারো এখানে ইনভেস্টমেন্টটা কম, শুধু কাগজ কলম আর কালি, ব্যাস। আমি প্লট সাপ্লাই করে যাচ্ছি আর তুমি লিখে যাও, কেমন? হ্যাঁ। বেশ অনেক রাতে সুপ্রতিম সাফল্যের আনন্দ গায়ে মাখামাখি করে ঘুমিয়ে পড়ার পর জাগ্রত অদিতির হঠাৎ মনে পড়ল পাখিটার খাঁচার ঘেরাটোপ দেওয়া হয়নি। সুপ্রতিমের পাশ থেকে নিঃশব্দে উঠে অদিতি ভেতরের করিডোরে গিয়ে দেখল পাখিটাও ঘুমোয়নি। অদিতি খুট করে আলো জ্বালতে টিয়া একটা মৃদু অদ্ভুত শব্দে অভিমান জানাল। বেচারা, বিছানার নিশ্চিন্ত আশ্রয়ে ফেরা হলো না অদিতির। ভূতগ্রস্তের মতো কাগজপত্র কলম টেনে নিয়ে ঠান্ডা মেঝেতে উপুড় হয়ে শুয়ে লিখতে শুরু করলো অদিতি। ড্রয়িং রুমের এই সামান্য আলোটা কদাচিৎ জ্বালা হয়। এখন সেই সাইড ল্যাম্পের আলো একটা মায়াবী পরিবেশ গড়ে তুলেছে। অদিতি কাগজের ওপর অক্ষরের ঝড় তুলল। এক্ষুনি লিখে না ফেললে চিরদিনের মতো হারিয়ে যাবে ভাবনা। ভাবনা কি মোহময় একটা শব্দ। শুনলেন সুচিত্রা ভট্টাচার্যের হেমন্তের পাখি। আপনারা শুনলেন পর্ব 6। নাট্যরূপ ও উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও, ভাষ্যপাঠে পিয়ালি পাঠক, হেমেন রূপন দাশগুপ্ত, অদিতি গার্গী হর চট্টোপাধ্যায়, রঞ্জন অতনু চ্যাটার্জি, তাতাই ভিকি দাস, সুপ্রতিম সুদীপ্ত ঘোষ, পাপাই সায়ন্তন ঘোষ, তুলতুলি অধ্যায় সাহা এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।